আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা চলতরিতের তুল্য সার্কিট এই টপিকটা করব। তুল্য সার্কিট নাম শুনেই বুঝতে পারতেছো যে কোনো কিছুকে আমরা সরলীকরণ করব, তাই তো? হ্যাঁ, কি সরলীকরণ করব? এই যে পাশে লেখা আছে সার্কিট, তার মানে সার্কিটকে সরলীকরণ করব। দেখো, আমাদের সার্কিট অনেক জটিল জটিল সার্কিট থাকবে। তো সেই সার্কিট গুলো আমরা কি করব, বা সেই বর্তনীগুলো কি করব, মানে সরলীকরণ করে একদম ছোট বানাবো। মনে করো যে একটা সার্কিটে 100টা রোধ আছে, তো এই 100 রোধের পরিবর্তে আমি মাত্র একটা রোধ যদি ব্যবহার করি, তাহলে ওই 100 রোধের কাজ করে দিবে। তো ওই যে 100 রোধ ব্যবহার না করে একটা রোধ যে আমি যে ব্যবহার করতে পারি, ওই একে আসা পর্যন্ত যেই নিয়মগুলো মানতে হয় বা যেইভাবে সরলীকরণ করতে হয়, সেই জিনিসগুলো আমাকে আগে শিখতে হবে। ওইটা শিখে আমি যদি এই কাজটা করতে পারি, তাহলে এটাকেই বলা হচ্ছে তুল্য সার্কিট। ঠিক আছে? মানে অনেকগুলো রোধের পরিবর্তে আমি জাস্ট একটা রোধ বের করব, যেই রোধটা কি নির্দেশ করবে যে এই টোটাল সার্কিটে যতগুলো রোধ আছে সবাই মিলে যেই মান নির্দেশ করতেছে, একাই সেই মান নির্দেশ করতেছে। ঠিক আছে? এই এই যে এইভাবে সরলীকরণ করে আমি কি করব, একটা তুল্য রোধ বের করব, বা এই সার্কিটটাকে সরলীকরণ করব, যার ফলে আমার এই এই বর্তনীর বা এই সার্কিটের যে সমস্ত ম্যাথ আছে বা যে সমস্ত ক্যালকুলেশন আছে, সেইগুলো যাতে আমার সলভ করা সহজ হয়। কারণ দেখো, এরকম হিজি বিজি থাকলে তুমি ক্যালকুলেশন করো, যে কোনো কিছু ক্যালকুলেশন করো, তোমার জন্য কিন্তু হচ্ছে কি হবে, দুরূহ হবে। তো যদি সরলীকরণ হয়, যে এরকম জাস্ট একদম ক্লিন হয়, তাহলে কি সেটা সহজ না? তো এইটাই কিভাবে করব সেটা আমরা দেখব। দেখো, যে কোনো কিছু তুমি জব করো আর যাই করো না কেন, তোমাকে কিন্তু আগে স্কিলড হতে হয়। তুমি যদি আগে স্কিলড না হও, তাহলে কিন্তু তুমি সেই কাজ করতে পারবে না। তো আমরাও এই তুল্য সার্কিট, একদম তুল্য সার্কিটের উপরে স্কিলড হওয়ার জন্য বা তুল্য সার্কিটের উপর আমাদের দক্ষ হওয়ার জন্য কয়েকটা দক্ষতা অর্জন করতে হবে, কয়েকটা স্কিল অর্জন করতে হবে। সেই স্কিলগুলো যদি আমার অর্জন হয়ে যায়, তাহলে আমি তুল্য সার্কিট, যে কোনো সার্কিট কি করতে পারবো সহজেই, যে কোনো সার্কিটকে আমি তুল্য সার্কিটে কনভার্ট করে ফেলতে পারবো, সহজ মানে সরলীকরণ করে ফেলতে পারবো। তো চলো কি কি দক্ষতা একটু দেখে নি। দক্ষতাগুলো কি কি? দক্ষতা হচ্ছে কি, দেখো, প্রথমে হচ্ছে শ্রেণী ও সমান্তরাল সমবায় কি সেটা জানতে হবে। দেখো, একটা সার্কিটে সেটা যতই এলোমেলো হোক বা হিজিবিজি হোক না কেন, ওই সার্কিটের মধ্যে রোধ যে কোনো ভাবে থাকে না। মানে এলোমেলো মানে যে কোনো ভাবে থাকতে পারবে না। কয় ভাবে থাকে? দুই ভাবে থাকে। হয় তারা শ্রেণীতে থাকে, নাই সমান্তরালে থাকে। মানে একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে। সেই প্যাটার্নটা কি? হয় শ্রেণী প্যাটার্ন, নাই সমান্তরাল প্যাটার্ন। অথবা আরেকটু যদি জটিল হয়, তাহলে শ্রেণী এবং সমান্তরাল দুইটাই একসাথে থাকে, যেটাকে আমরা মিক্স বলি। ঠিক আছে? যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা মিশ্র সার্কিট বা হচ্ছে মিক্সড সার্কিট বলি। ঠিক আছে? মানে যেই সার্কিটের মধ্যে শ্রেণী সমান্তরাল দুইটাই আছে। ঠিক আছে? তাহলে এই রোধগুলো এলোমেলো ভাবে থাকতে পারে না। রোধগুলো হয় শ্রেণী সমবায়ে থাকে, নাই সমান্তরাল সমবায়ে থাকে। তাহলে আমাদের এই শ্রেণী আর সমান্তরাল সমবায় কি, এই জিনিস সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে, দক্ষ হইতে হবে এইটার উপরে। তাহলে এইটার উপরে আমরা একটু দক্ষ হবো, যে শ্রেণী এবং সমান্তরাল সমবায় কি এবং সার্কিটের মধ্যে কিভাবে এদেরকে কাজে লাগানো যায় বা কিভাবে আমরা চিনবো এদেরকে। তারপরে একটা বিশেষ টুলস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে এই যে ভিডিআর, অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার রুল, আর সিডিআর কারেন্ট ডিভাইডার রুল। এই ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, এই জিনিসটা কি, এইটা যদি তুমি বুঝতে পারো, এর বেসিকটা যদি তুমি শিখতে পারো, তাহলে সার্কিটের যে কোনো ক্যালকুলেশন তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে এই যে শর্ট সার্কিট, শর্ট সার্কিটটা কি জিনিস, এবং কোন একটা সার্কিটের মধ্যে যদি শর্ট সার্কিট থেকে থাকে, তাহলে সেইখানে কি ঘটে বা সেইখানে সার্কিটের উপর কি হচ্ছে প্রভাব পড়ে, সেই জিনিসটা আমাদের শিখতে হবে। তারপরে কি, ওই যে বললাম যে শ্রেণী আর সমান্তরাল দুইটাই থাকতে পারে, তখন আমরা বলি মিশ্র সার্কিট। তো এই যে মিশ্র সার্কিট, তারপরে শ্রেণী সমান্তরাল, তারপরে যে ভিডিআর, সিডিআর, শর্ট সার্কিট, এই টুলস গুলা বা এই স্কিল গুলা তুমি যদি শিখে যাও, তাহলে তুমি যে কোনো সার্কিট সহজেই সলভ করতে পারবা। মানে তুল্য সার্কিটে কনভার্ট করে সহজেই তার ক্যালকুলেশন করতে পারবে, বা ওই যে কোনো সার্কিটের যে সব ক্যালকুলেশন আছে সেগুলো তুমি করতে পারবে। তার আগে এই দক্ষতাগুলো অর্জন করতে হবে। তো চলো আমরা এক এক করে শুরু করি। প্রথমে আমরা কি দিয়ে শুরু করব? এই শ্রেণী আর সমান্তরাল সমবায় দিয়ে শুরু করব। শ্রেণী দিয়ে শুরু করি, যে শ্রেণী সমবায়টা কি জিনিস। এই যে দেখো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সবগুলো রোধ এক লাইনে যুক্ত থাকবে। কয় লাইনে? এক লাইনে। যেটাকে আমরা যদি একটু এইভাবে বলতে পারি, যে একটার ওই যে যেটা 9-10-এ শেখাইছিল, 9-10-এ কি শেখাইছিল, যে একটা রোধের শেষ প্রান্তে আরেকটা রোধ যদি যুক্ত হয়, তাহলে আমরা এটাকে কি বলি? এইটাকে বলি হচ্ছে শ্রেণী। মানে একটা রোধের শেষ প্রান্ত আর অপর একটা রোধের কি, অপর একটা রোধের হচ্ছে আদি প্রান্ত। ঠিক আছে? আবার এই রোধের শেষ প্রান্ত অন্য একটা রোধের কি, আদি প্রান্ত। এইভাবে যদি রোধগুলো যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি যে তারা হচ্ছে শ্রেণীতে যুক্ত আছে, তাই তো?
এইবার এই শ্রেণী যেই হচ্ছে ইয়েগুলা, শ্রেণী যেই হচ্ছে যেই রোধগুলা, মানে শ্রেণীতে যে রোধগুলা যুক্ত থাকে বা শ্রেণী সমবায় যেটাকে আমরা বলি, এর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্যটা হচ্ছে যে যদি এই যে রোধের ভিতর দিয়ে যদি আই কারেন্ট যায়, তাহলে দ্বিতীয় রোধের ভিতর দিয়েও আই কারেন্ট যাবে, মানে প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে একই পরিমাণ কারেন্ট যাবে। এই জিনিসটাকে যদি আমি সহজভাবে বলি তাহলে এরকম, দেখো এখানে রাস্তা কয়টা বলো তো? রাস্তা একটা। তাহলে রাস্তা যদি একটা হয়, কারেন্ট যাবে কোন পাশ দিয়ে? এই একটা রাস্তায় দিয়ে যাবে। কারেন্ট কি তাহলে ভাগ হবে? কারেন্ট ভাগ হবে না। তার মানে কি, যতটুক কারেন্ট এর ভিতর দিয়ে প্রবেশ করছে ততটুক কারেন্টই এর ভিতর দিয়ে কি যাবে। বুঝতে পারছি? তাহলে রাস্তা যেহেতু একটা, কারেন্টও সবার ভিতর দিয়ে সেই একই কারেন্ট যাবে। ক্লিয়ার? ওকে। তাহলে শ্রেণীর ক্ষেত্রে কি হয়, প্রত্যেকের ভিতর দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস, সেটা হচ্ছে যে ভোল্টেজ। হ্যাঁ, ভোল্টেজ রোধের মানের অনুপাতে ভাগ হয়ে যায়। দেখো আমরা ওই যে আগের ক্লাসে কি শিখেছি, যে রোধের ভিতর দিয়ে যখন কারেন্ট যায় বা কোনো বৈদ্যুতিক উপাদানের ভিতর দিয়ে যখন কারেন্ট যায়, তখন ওই রোধ কি করে, ওই রোধ ভোল্টেজকে বাধা দেয়, মানে ওই রোধের ভিতর ভোল্টেজের কিছু অপচয় হয় বা ভোল্টেজ কিছু খরচ হয়ে যায়। এখন দেখো তো, যার বাধা যত বেশি সেইখানে ভোল্টেজ বেশি খরচ হবে না? অবশ্যই বেশি খরচ হবে। তাহলে এখন কার বাধা কত বেশি সেটা নির্ভর করবে এই রোধের মান কত তার উপরে। আমরা কেন জানি ভি ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু আই আর না? আই আর। তো যেহেতু এইখানকার বিভব পার্থক্য ভি ইকুয়াল টু আই আর, তো এখন দেখো তো আই তো সবার ভিতর দিয়ে একই পরিমাণ যাবে, তাই না? যেহেতু শ্রেণীতে আছে সবার ভিতর দিয়ে একই আই যাবে। তাহলে দেখো তো, এই দেখো ভি ওয়ান ইকুয়াল টু আই আর ওয়ান, ভি টু ইকুয়াল টু কত? ভি টু ইকুয়াল টু হচ্ছে আই আর টু, তারপরে ভি থ্রি ইকুয়াল টু কত? আই আর থ্রি। তাহলে দেখো তো প্রত্যেকের হচ্ছে কি কারেন্ট সমান। তাহলে এই ভি টু কার উপর নির্ভর করতেছে? রোধের উপর নির্ভর করতেছে না? এখন রোধের সাথে এটা কিভাবে রয়েছে? সমানুপাতিক আকারে রয়েছে। তার মানে রোধ যার বেশি হবে তার বিভব পার্থক্য কি হবে? তার বিভব পার্থক্যটা বড় হবে, মানে ওইখানে বেশি পরিমাণ করে ভোল্টেজ বেশি কি হবে, খরচ হবে, তাই তো? আচ্ছা, তাহলে আশা করি এইটুকু বুঝতে পারছি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই সার্কিটের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, বইয়ে যত সার্কিট আছে সব সার্কিট সমাধানের ক্ষেত্রে আমরা ধরে নিব এই যে সংযোগ তার আছে না, এই যে এটাকে বলে সংযোগ তার। এই যে রোধ বাদে যে তারটা, এই যে উৎসের সাথে যে তারটা রোধগুলোকে যুক্ত করে রেখেছে, এই সংযোগ তারের রোধ হচ্ছে জিরো ধরে নিতে হয়। সংযোগ তারের রোধ কত? সংযোগ তারের রোধ জিরো। এটা আমাদের সার্কিট করার ক্ষেত্রে, মানে এই ভিতরে কোনো ভোল্টেজ ড্রপ হয় না। এটা সার্কিট করার জন্য, সার্কিটের ম্যাথ করার জন্য এটা তোমাদের ধরে নিতে হবে। ঠিক আছে? বাস্তবে কিন্তু তা হয় না, বাস্তবে কিন্তু একটু ড্রপ হয়। ঠিক আছে? কারণ এই তারের কিন্তু কি আছে, তারের কিন্তু হচ্ছে রোধ আছে, কিন্তু আমরা এই সার্কিট করার সময় ধরে নিব এই সংযোগ তারের রোধ কত? জিরো, তাছাড়া কিন্তু ম্যাথ করা যাবে না। এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, আরেকটা কি, সেটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা রোধ বা মনে করে একটা সার্কিটে মনে করে একটা রোধ। তো এইটা, এই বিন্দুটা মনে করে আমি এই বিন্দুর নাম দিলাম এ বিন্দু। আর এখন দেখো তো, আমরা যদি জ্যামিতি হইতো বা অঙ্কে হইতো, গাণিতিক যে জ্যামিতির ক্ষেত্রে কি হয়, এই বিন্দুর নাম যদি এ হয় তাহলে এই বিন্দুর নাম কিন্তু এ, মানে এ হইতে পারে না। এই বিন্দুটা কি অন্য একটা বিন্দু হবে না? কারণ এদের স্থানাঙ্ক কি আলাদা না? অবশ্যই আলাদা। কিন্তু এই সার্কিটের ক্ষেত্রে যেটা হয়, যে এইটা যদি এ বিন্দু হয় তাহলে এইটা এইখানেও এ বিন্দু, এইখানেও এ বিন্দু, এইখানেও এ বিন্দু। কেন? যতক্ষণ না এ বিন্দুর সামনে কোনো তড়িতের কোনো উপাদান, বা যন্ত্র বা কোনো রোধ না পড়তেছে, ততক্ষণ সে কি থাকবে? এ বিন্দুই থাকবে। যখনই এখানে রোধ চলে আসবে তখন এই রোধের ভিতর আর বিন্দু নির্ধারণ করা হয় না। রোধের শেষে যাই আমি এই বিন্দুর নাম অন্য একটা নাম দিব, তো এটার নাম দিব বি, কথার কথা। তাহলে রোধের শেষে যে এই বিন্দুর নাম হবে বি, তখন আর এ থাকবে না। তারপরে এইখানে এই বিন্দুটাও বি, এই বিন্দুটাও বি, এই বিন্দুটাও বি। আমি ততক্ষণ পর্যন্ত আবার এটাকে বি 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 বলতে থাকবো যতক্ষণ না সামনে আরেকটা রোধ আসে বা সামনে আরেকটা বাল্ব আসে বা সামনে আরেকটা কোনো বৈদ্যুতিক যন্ত্র আসে। যতক্ষণ না সামনে এরকম বৈদ্যুতিক যন্ত্র বা অন্য কোনো কিছু আসতেছে ততক্ষণ পর্যন্ত ওইটা বি বিন্দু। বুঝাইতে পারছি? এই জন্য বলা হয় যে রোধের দুই বিন্দুর বিভব পার্থক্য, এই দেখো এই একটা, এটা হচ্ছে আগের বিন্দু, এটা হচ্ছে পরের বিন্দু, এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত, মানে এই দুই বিন্দুর মাঝখানে কতটুকু বিভব হারাই গেছে সেটা কত। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এই ছিল শ্রেণী। এখন আরেকটা কথা, এই যে শ্রেণী যদি থাকে তাহলে এই দেখো এখানে কয়টা হচ্ছে, এই সার্কিটে মোট কয়টা রোধ আছে? তিনটা রোধ আছে। তো এই তিনটা রোধ মিলে আমাকে সরলীকরণ করতে হবে না, তুল্য সার্কিট বের করতে হবে। তো এই তিনটার তুল্য রোধ কত?
এই তিনটা মিলে যে তুল্য রোধ সেটা হচ্ছে তিনটাই দেখো শ্রেণীতে আছে না, তাহলে তিনটাই যদি শ্রেণীতে থাকে, সবগুলো রোধ যদি শ্রেণীতে থাকে, তাহলে তাদের তুল্য রোধ বের করার নিয়ম কি? তুল্য রোধ বের করার নিয়ম হচ্ছে আর ই কিউ মানে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, অথবা তুমি আর এস বলতে পারো, ঠিক আছে। তাহলে আর ই কিউ বা আর এস সমান সমান হচ্ছে কি? তাদের যোগফল। তাদের কি? তাদের যোগফল। এটা কিন্তু এটা কিভাবে হয় সেটা কিন্তু 9-10 এ ছিল, তাই আমি এখন আর দেখাচ্ছি না যে এই সূত্রটা কিভাবে আসে। তাহলে এই যে শ্রেণীতে যখন থাকবে তখন আমি তুল্যরোধ বের করব কিভাবে? জাস্ট সবগুলো যোগ করে দিব। যেমন এখানে তিনটা শ্রেণীতে আছে, দেখো তিনটাই শ্রেণীতে আছে, এরপরে এইটা, এরপরে এইটা, একদম শ্রেণীতে। হ্যাঁ, তো যদি শ্রেণীতে থাকে তাহলে আমি জাস্ট কি করব? জাস্ট এদের যোগ করে দিব। ওই যে একটা আদি বিন্দু আর একটা শেষ বিন্দু, একটা আদি বিন্দু আর একটা শেষ বিন্দু সব যুক্ত আছে এইভাবে একই শ্রেণীতে। তাহলে এটা জাস্ট কি করব? রোধগুলো যোগ করে দিব। আর এই সূত্রটা কেন কিভাবে আসে সেটা 9-10 এ ছিল, তাই এখন আর আমি বলতেছি না। আচ্ছা, এবার দেখো এটা মানে ভোল্টেজ ডিভাইডার রুলটা শিখবো। কেন? সমান্তরাল সমবায়ে যাওয়ার আগে আমরা কি শিখবো? ভোল্টেজ ডিভাইডার রুল। কেন? দেখো, কারণ এই ভোল্টেজ ডিভাইডার রুল এইটা হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে মেনে চলে। কেন? কারণ দেখো শ্রেণীর ক্ষেত্রে প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে একই পরিমাণ কারেন্ট যায়। দেখো এখানে সবগুলোই শ্রেণীতে আছে, তাহলে সবার ভিতর দিয়ে কি সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে না? তাহলে কি কারেন্ট কি ডিভাইড হবে? কারেন্ট তো ডিভাইড হবে না। কি ডিভাইড হবে বলতো? ভোল্টেজ ডিভাইড হবে। কিভাবে? যার রোধ যত বেশি তার ভোল্টেজ মানে বিভব পার্থক্য কি, মানে ওইখানে বিভব খরচ হয়েছে কি তত বেশি, তাই না? তাহলে তার মানে কি এই শ্রেণীর ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটার ভিতরে কিছু করে বিভব হারায় যায় বা বিভব ভাগ ভাগ হয়ে যায়। তো এই যে যেই বিভবটা ভাগ ভাগ হয়ে যায় সেই বিভবটা আমরা বের করব। যেমন এর ক্ষেত্রে কতটুকু বিভব হচ্ছে হারায় যায়, এর ক্ষেত্রে কতটুকু বিভব হারায় যায়, এইখানে কতটুকু বিভব হারায় যায়, এইটা হচ্ছে আমি বের করব, ঠিক আছে। এখন দেখো এইটাকেই বলা হয় হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার রুল। যে ভোল্টেজ ডিভাইডার রুলের মাধ্যমে আমি এই যে যেই হচ্ছে ভোল্টেজটা প্রত্যেকের ভিতর ভাগ হয়ে যাচ্ছে বা খরচ হয়ে যাচ্ছে সেই ভোল্টটা বের করবে। একটা কথা মাথায় রাখবা, সার্কিটের এই যে যতগুলো প্রান্তীয় রোধ থাকে সবগুলো রোধের ভিতরে যত বিভব হারায় যায় সেই সব বিভব যদি যোগ করা যায় তাহলে এই যে উৎসের যেই মোট বিভব তার সমান হয়। যদি এই উৎসের ভিতর যদি কোনো কি না থাকে, যদি কোনো অভ্যন্তরীণ রোধ না থাকে, বুঝতে পারছি? তাহলে উৎসের ভিতর যদি অভ্যন্তরীণ রোধ না থাকে, কারণ উৎসের ভিতর অভ্যন্তরীণ রোধ থাকা মানে কি উৎসের ভিতরেও কিছু বিভব হারিয়ে যাবে, তাই না? তাহলে উৎসের ভিতর যদি অভ্যন্তরীণ রোধ না থাকে তাহলে বাইরে যত রোধ থাকে সবার ভিতর যত বিভব হারিয়ে যায় বা প্রান্তীয় যে বিভবটা সবটা প্রত্যেকটা যোগ করলে কি হবে? এই উৎসের যে মোট বিভব তার সমান হবে, বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো এই যে ভোল্টেজ যতটুকু করে ভাগ হচ্ছে, যেমন এইখানে ভোল্ট কতটুকু হারাই গেছে, এইখানে কতটুকু হারাই গেছে, সেটা আমরা কিভাবে বের করব? সেটা হচ্ছে এই যে শর্টকাট একটা সূত্র। সেই সূত্রটা কি? যে কথার কথা এই ভিএক্স হচ্ছে তুমি যেই রোধের হচ্ছে মানে যেই রোধের বিভবটা বের করবা, মানে যেই রোধের বিভব পার্থক্য বের করবা সেটা হচ্ছে ভিএক্স। কথার কথা এই ভিএক্স এর পরিবর্তে তুমি যদি এখানে ভি1 লেখো তার মানে হচ্ছে তুমি 1 নাম্বার রোধের বিভব পার্থক্য বের করতেছো। যদি ভি2 লিখতা তার মানে কি 2 নাম্বার রোধের বিভব পার্থক্য বের করতেছো। বুঝাইতে পারছি? তাহলে ভিএক্স দ্বারা আমি বুঝাইছি যে যেই রোধের বিভব পার্থক্যটা আমি বের করব সেইটা, ঠিক আছে। এবার আরএক্স কি? আরএক্স হচ্ছে যেই রোধের বিভব পার্থক্য বের করব সেই রোধের মান। যেমন আমি যদি 1 নাম্বার রোধের হচ্ছে বিভব পার্থক্য বের করি তাহলে ভি1 ইকুয়াল টু হবে হচ্ছে কত? আর1 ভাগ আর1 কেন আসলো? কারণ এই যে আরএক্স ছিল, মানে যত নাম্বার রোধের বিভব পার্থক্য বের করব এটা হচ্ছে কি তত নাম্বার রোধ। আর এই যে আর ই কিউ, আর ই কিউটা কি? আর ই কিউ হচ্ছে ইকুইভ্যালেন্ট, মানে তুল্য রোধ। মানে এই যে এই সার্কিটে যে টোটাল রোধ মানে টোটাল মোট যে তুল্য রোধ সেই তুল্য রোধ হচ্ছে আর ই কিউ, ঠিক আছে, ইনটু হচ্ছে ভি সোর্স। এই ভি সোর্স মানে হচ্ছে এই উৎসের ভোল্ট, ঠিক আছে। উৎসের ভোল্ট কখনো আবার ই দিয়ে থাকতে পারে, তো যেটা থাকবে সেটা তো উৎসের ভোল্ট এখানে ভি সোর্স, ঠিক আছে। এই হচ্ছে কি যে এই সূত্র দিয়ে তুমি কি করতে পারবে? যে কোনো রোধের ভিতরে কতটুকু বিভব হারাই যাচ্ছে বা কতটুকু বিভব খরচ হচ্ছে বা কতটুকু বিভব হচ্ছে নষ্ট হচ্ছে সেটা বা কতটুকু বিভব পার্থক্য তৈরি হচ্ছে সেটা তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবা। তাহলে যেইটার বিভব পার্থক্য বের করব সেই 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 সেইটার রোধ ভাগ হচ্ছে ওই সার্কিটের টোটাল তুল্য রোধ ইনটু হচ্ছে ওই সার্কিটের টোটাল কি? টোটাল হচ্ছে বিভব। টোটাল বিভব বলতে উৎসের বিভব মানে এই ব্যাটারির বিভব, বুঝতে পারছি?
এখন কথা হচ্ছে এই সূত্রটা কিভাবে আসে। সূত্র তো বুঝলাম যে এইভাবে করতে হয়, কিন্তু সূত্রটা কিভাবে আসে? সূত্রটা দেখো একদম বেসিক থেকে আসে, একদম বেসিক থেকে। বেসিকটা একটু দেখাই দিই, তাহলে আর কখনো ভুল হবে না। নয়তো মুখস্থ করতে গেলে ভুল হয়ে যাবে, আর পরেও তুমি মজা পাবা না যদি মুখস্থ করো। দেখো একটা জিনিস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই যে এক নাম্বার রোধের, মনে করো তুমি হচ্ছে এক নাম্বার রোধের হচ্ছে কি কারেন্ট বিভব পার্থক্য বের করবে এক নাম্বার। তাহলে এক নাম্বার রোধের যে বিভব পার্থক্য সেটা V1 ইকুয়াল টু কত হবে বলো তো? V1 ইকুয়াল টু I ইন্টু হচ্ছে R1 হবে। যদি আমি এই সূত্র দিয়ে না করি তাহলে তো এইটাই হবে। এইটা হবে কি হবে না? অবশ্যই এইটা হবে, কারণ আমি এই দেখো এই সূত্র দিয়ে বের করলেও দেখো V1 কিন্তু এই শেষমেশ কিন্তু এইটাই আসে। দেখো আমি যদি এই সূত্র দিয়ে বের করতাম তাহলে V1 কত হইতো? এই সূত্র দিয়ে বের করলে V1 ইকুয়াল টু হইতো হচ্ছে R1 ভাগ হচ্ছে কত REQ, মানে পুরো এই সার্কিটের যে রোধ সেইটা ইনটু হচ্ছে কত, ইনটু হচ্ছে V সোর্স, মানে সোর্সের হচ্ছে কি বিভব পার্থক্য। এই হচ্ছে কি, এটা হচ্ছে রোধের মাধ্যমে ওই রোধের বিভব পার্থক্য বের করা। আবার দেখো আমি এই এক নাম্বারটার বিভব আবার কিভাবে বের করলাম, V1 ইকুয়াল টু কত IR1 দিয়ে। দেখো এর এই যে ভোল্টেজ ডিভাইডার রুলের মধ্যে কিন্তু কারেন্ট নেই, কি নেই? কারেন্ট নেই, কিন্তু এই সূত্রের ভিতর কি আছে? কারেন্ট আছে। তার মানে তোমার যদি কারেন্টের মান জানা থাকে তাহলে তুমি জাস্ট এইটা বসাই তুমি হচ্ছে ম্যাথ করে ফেলতে পারবা। এই সূত্র আর লাগবে না। এই সার্কিটের কারেন্টের মান কত এটা যদি জানা থাকে তাহলে এইখানকার বিভব পার্থক্য কত, ওহমের সূত্র এখানে অ্যাপ্লাই করলেই তুমি ওইখানকার বিভব পার্থক্য পেয়ে যাবা। যদি R2 বের করতে বলে, আর মানে V2 বের করতে হলে V2 ইকুয়াল টু কত IR2, একদম ইজি। ওই যে একটু আগে কিন্তু দেখাই আইছি, তাই না? আর যদি তুমি চাও যে কারেন্টের মান যদি না দেয়া থাকে তখন তুমি এই ভোল্টেজ ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করে বিভব পার্থক্য বের করবে। বুঝাইতে পারছি? এখন দেখো তো টোটাল এটা কি, এটা হচ্ছে টোটাল কারেন্ট না? এই যে এখান থেকে যেই কারেন্ট যাচ্ছে সেটা কি মোট কারেন্ট না? যেহেতু শ্রেণীর ক্ষেত্রে কি সবার ভিতর দিয়ে একই পরিমাণ কারেন্ট যায়, তাহলে এটা হচ্ছে কি মোট কারেন্ট। তো এই মোট কারেন্ট কিভাবে বের করতে হয় বলো তো? মোট কারেন্ট ইকুয়াল টু কি মোট ভোল্ট। মোট ভোল্ট বলতে কি বোঝায়? ওই যে উৎসের যেই ভোল্ট সেইটা, তাহলে কত এই যে ভি সোর্স ভাগ হচ্ছে কি মোট রোধ। তাই মোট রোধ বলতে কি বোঝায়? এই সার্কিটের যে মোট রোধ সেইটা, তো সার্কিটের মোট রোধ কত REQ, ওই যে ইকুইভ্যালেন্ট যেই রোধ সেইটা REQ। এখন দেখো তো এই যে এই সূত্রে যদি I এর মান VS ভাগ REQ বসায় দাও তাহলে কি থাকে বলো তো? V1 ইকুয়াল টু হচ্ছে এইখানে I এর মান হচ্ছে আমি পরে বসালাম, R1 আছে, R1 আগে লিখে দিলাম। দেখো R1 এর সাথে কি গুণ আছে? I গুণ আছে, তাই তো? মানে একটু উল্টায় লিখলাম। এখন দেখো তো I এর মান কি? I এর মান হচ্ছে VS ভাগ হচ্ছে REQ। তাহলে এটা যদি তুমি সূত্র আকারে লিখে দাও তাহলে R1 ইনটু হচ্ছে VS ভাগ হচ্ছে কত REQ। এখন এই দেখো R1 আর REQ যদি একসাথে লিখো তাহলে কি হয় বলো তো? এই যে এটা হয় না, R1 ভাগ REQ ইনটু হচ্ছে কত, ইনটু হচ্ছে VS, এইটা হয় না? অবশ্যই এটা হয়। তার মানে এই ভোল্টেজ ডিভাইডার রুল মূলত হচ্ছে এই যে বেসিক, একদম সহজ কথা। এটা নিয়ে হচ্ছে গিয়ে টেনশন খাওয়ার কোনো প্যারা নাই। আচ্ছা এবার আমরা সমান্তরালে যাই। আচ্ছা সমান্তরালে গেলে এইখানে হচ্ছে একটা ম্যাথ আছে এই শ্রেণীর ক্ষেত্রে, ঠিক আছে? এই ম্যাথটা তোমরা নিজেরা করে ফেলো, এতক্ষণ যদি বুঝে থাকো তাহলে এই ম্যাথটা পারবা, ঠিক আছে? ম্যাথটা করে ফেলো। এবার সমান্তরাল সমবায় দেখো। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা রোধ আলাদা আলাদা পথে যুক্ত থাকে। যেমন হচ্ছে শ্রেণীতে কি ছিল, একই লাইনে ছিল, আর এখানে কি থাকবে দেখো আলাদা আলাদা পথে থাকবে। সরি, আচ্ছা তাহলে আলাদা আলাদা কি থাকবে? আলাদা আলাদা পথে যুক্ত থাকবে, ঠিক আছে? এই যে আলাদা আলাদা পথে যুক্ত থাকবে, বা বলতে পারো আলাদা আলাদা শাখায় যুক্ত থাকবে। অথবা আমরা আরেকটু বেসিক কথা বলতে পারি যে যদি অনেকগুলো রোধের, অনেকগুলো বা একাধিক রোধের যদি একই প্রান্ত এক পাশে থাকে আর অন্য প্রান্ত যদি অপর পাশে যুক্ত থাকে তাহলে এই ধরনের সংযোগকে বলা হয় কি সমবায়ী। হচ্ছে গিয়ে রোধের হচ্ছে সমবায়ী, হচ্ছে মানে সমান্তরাল সমবায়ী, ঠিক আছে? রোধের সমান্তরাল সমবায়ী। এখন এই সমান্তরাল সমবায়ের একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি? প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এইখানে যখন কারেন্ট এই দিক দিয়ে যাবে, এই যে যেমন দেখো এখান থেকে কারেন্ট উৎস থেকে যখন কারেন্টটা যাচ্ছে তখন সে সামনে কয়টা পথ পাচ্ছে? 3টা পথ পাচ্ছে। তাহলে যেহেতু তার সামনে 3টা পথ, তাহলে 3টা পথেই কারেন্ট যাবে। তাহলে এখানে দেখো 3টা পথে কারেন্ট কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই জন্য এই সমান্তরালের ক্ষেত্রে আমরা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? আচ্ছা এখানে আরেকটা কথা আমরা একটু আগে দেখে এসেছি যে এইটা যদি এ বিন্দু হয় তাহলে এর সামনে যতক্ষণ না রোধ আসতেছে ততক্ষণ সে এ বিন্দুই থাকবে।
তারপরে যে রোধ পার হয়ে যাবে তখন সে আর এ বিন্দু থাকবে না, তখন অন্য একটা বিন্দু হয়ে যাবে, বি বা সি বা অন্য তুমি একটা বিন্দু নাম দিবে। তাহলে সব জায়গায় আবার দেখো বি। তাহলে বলো তো এই তিনটা রোধের মধ্যে এখানে মোট কয়টা বিন্দু কাজ করতেছে? দুইটা। এই পাশে একটা বিন্দু, এর নাম যদি বি হয় তাহলে এই পাশের বিন্দুর নাম কি? এ বিন্দু। বুঝতে পারছি? তাহলে একাধিক রোধ যদি এক প্রান্তে এক পাশের এক বিন্দুতে থাকে, আবার অপর প্রান্তে যদি আরেক বিন্দুতে থাকে, তাহলে সেটাকে সমান্তরাল সমবায় বলে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তাহলে দেখো তো এখানে মোট বিন্দু কয়টা? দুইটা। তাহলে দুই বিন্দুর ভিতরে এখানে একটা বিভবের পার্থক্য থাকবে, সেই বিভবের পার্থক্যটা কত? মনে করো ভি। এই যে এ আর বি বিন্দুর ভিতর বিভবের পার্থক্য মনে করো ভি। তো এই ভিটা কিন্তু কি? এ আর বির ভিতরে পার্থক্য। তো এখন একটা জিনিস খেয়াল করো তো, এ আর বির ভিতরে মোট কয়টা রোধ আছে? তিনটা রোধ আছে। তার মানে এই তিনজনেরই বিভব পার্থক্য হবে কত? ভি। বুঝতে পারছি? এই যে দেখো, প্রতিটি শাখার ভোল্টেজ একই থাকে। প্রতিটি শাখার কি থাকে? ভোল্টেজ একই থাকে। কেন? মূল বেসিক হচ্ছে কারণ ওরা হচ্ছে দুইটা বিন্দুর ভিতরে অবস্থিত। বুঝতে পারছি? কিন্তু শ্রেণীর ক্ষেত্রে কি ছিল? প্রত্যেকের বিন্দু আলাদা হয়ে যাচ্ছিল, একটা করে রোধ পার হলে কি আর একটা বিন্দু আলাদা আলাদা হয়ে যাচ্ছিল না? এই ক্ষেত্রে দেখো বিন্দু জাস্ট দুইটা, দুই বিন্দুর বিভব পার্থক্য কত? ভি। তাহলে এর বিভবও কত? ভি। এটার বিভবও ভি, আবার এটার বিভবও কত? ভি। এই যে দেখো তিনটা রোধ, প্রত্যেকের বিভব কত? প্রত্যেকের বিভবই হচ্ছে ভি। বুঝতে পারছি? কারণ এই সবগুলো মিলে যেই ভি, মানে তিনটা মিলে ভি, আবার প্রত্যেকের নিজেদেরও ভি। বুঝতে পারছি? এই কথাটা এই বেসিকটুকু বুঝতে হবে। আর কিন্তু কারেন্ট আলাদা, প্রত্যেকের কি আলাদা? কারেন্ট আলাদা। এখন কার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাবে এটা নির্ভর করবে কার রোধ কত বড়। যার রোধ বেশি সেইখান থেকে কারেন্ট যাইতে বাধা বেশি পাবে, হ্যাঁ, মানে সেইখান দিয়ে কারেন্ট কম যাবে। এই যে দেখো তড়িৎ প্রবাহ রোধের ব্যস্ত অনুপাতে ভাগ হয়, মানে যেখানে রোধ বেশি সেখানে কারেন্ট যাবে কম, যেখানে রোধ বেশি সেখানে কারেন্ট যাবে কি? কম। আরেকটা কথা সেটা হচ্ছে তুল্য রোধ নির্ণয় করব কিভাবে? যদি সমান্তরাল থাকে, ওই যে 9-10 আমরা শিখে এসেছি 1/rp, যদি সমান্তরাল থাকে একাধিক রোধ তাহলে 1/rp ইকুয়াল টু 1/r1 ভাগ 1/r2। এগুলো এই সূত্র কিভাবে আসে আপাতত এখন আর না দিই, হ্যাঁ, কারণ এগুলো 9-10 ছিল। আচ্ছা, এখানে একটা কি নোট আছে, সেটা হচ্ছে কি সমান্তরালে রোধ যোগ করলে মোট রোধ হ্রাস পায়। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো শ্রেণীর ক্ষেত্রে কি পাইছে? শ্রেণীর ক্ষেত্রে যুক্ত করলে রোধ বৃদ্ধি পায়, দেখো R1, কারণ যোগ করতে হয়। আর সমান্তরাল ক্ষেত্রে দেখো এই যে কি, মানে ইসের ভাগের যোগফল, মানে 1/, মানে উল্টায় দিয়ে যোগ করতে হয়। তাহলে সমান্তরালে যদি তুমি রোধ যোগ করো তাহলে কি হবে? রোধের মোট রোধ আরো হ্রাস পাবে। যেমন এখানে তিনটা আছে, এর সাথে তুমি যদি আরো একটা শ্রেণীতে সমান্তরালে যোগ করে দাও তাহলে এদের যে মোট রোধ, সেই মোট রোধটা আরো কমিয়ে যাবে। বুঝতে পারছি? মানে মোট তুল্য রোধটা আরো কমিয়ে যাবে। আর শ্রেণীর ক্ষেত্রে যত তুমি একটা করে রোধ বাড়াবা তত তুল্য রোধটা আরো বড় হবে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি? আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই একাধিক রোধ যদি সমান্তরাল থাকে তাহলে তাদের যে তুল্য রোধের যে মানটা হয়, সেই মানটা এর ভিতর যেখানে যে সব থেকে ছোট যেই রোধ থাকে, ছোট মানের যে রোধ থাকে তার থেকেও ছোট হয়। যেমন এখানে যদি 5 থাকে, 10 থাকে, 20 থাকে, তাহলে এদের তুল্য রোধের মান এই যে সব থেকে ছোটকে 5 না, ওই 5-এর থেকে ছোট হবে। বুঝতে পারছি? আর শ্রেণীর ক্ষেত্রে কি হয়? শ্রেণীর ক্ষেত্রে বড় হয়। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে। আচ্ছা, এখন আমরা কি যাব? এখন আমরা একটু কারেন্ট ডিভাইডার রুল দেখি। আচ্ছা দেখো, কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমরা কি করি? কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমরা করি যে এক একটা রোধের ভিতর দিয়ে, সমান্তরালে যুক্ত এক একটা রোধের ভিতর দিয়ে কতটুকু করে কারেন্ট যাচ্ছে সেটা বের করি। তো যেমন এই যে I1 এর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা বের করবো আমি কিভাবে? প্রথমে আছে মূল সূত্র কি আছে, দেখো এখানে সূত্রটাকে লিখে নেবো। মনে করো x নাম্বার রোধের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা তুমি বের করবা। তাহলে Ix ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে ওই সার্কিটে যে টোটাল যেই হচ্ছে যে রোধ, মানে সার্কিটের টোটাল রোধ, হ্যাঁ, মানে ওই যে সমান্তরালে যতগুলো যুক্ত আছে তাদের যে টোটাল রোধ, মানে তুল্য রোধ, সেইটা, হ্যাঁ, EREQ, সেইটা ভাগ কি? ভাগ হচ্ছে ওই যে যেই রোধের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, সে মানে যেই রোধের কারেন্ট বের করব সেই রোধ, হ্যাঁ, সেই রোধ ইনটু হচ্ছে কি? ইনটু হচ্ছে ওইখানকার টোটাল কারেন্ট। মানে এই যে তিনটা রোধ, মানে তিনটা যদি সমান্তরালে আছে, ওই তিনটা সমান্তরাল ভিতর দিয়ে টোটাল কতটুকু কারেন্ট যাচ্ছে সেইটা। তাহলে টোটাল কারেন্ট এখানে কত? এই যে IT, এইটা হচ্ছে বের করার নিয়ম। তাহলে আমি যদি এক নাম্বার কারেন্টের, যদি এক নাম্বার রোধের কারেন্ট বের করতে চাই, তাহলে I1 ইকুয়াল টু ওইখানকার যে টোটাল তুল্য রোধ সেইটা ভাগ হচ্ছে কত? R1, হ্যাঁ, ভাগ হচ্ছে R1 ইনটু কত? ইনটু হচ্ছে IT, মানে টোটাল কারেন্ট। মানে ওই যে ভির ক্ষেত্রে কি ছিল? উপরে আর, উপরে ছিল আর, মানে V1 এর ক্ষেত্রে কি ছিল? উপরে ছিল R1, নিচে ছিল হচ্ছে ওই যে তুল্য রোধ। কিন্তু এর ক্ষেত্রে কি দেখো উল্টা,
ইন্টু কত, ইন্টু হচ্ছে ওর ক্ষেত্রে বিভব ছিল টোটাল বিভব, আর এর ক্ষেত্রে কি টোটাল কারেন্ট। এখন এই সূত্রটা মুখস্থ করার দরকার নেই, এটা তুমি বেসিক জানো। আচ্ছা দেখো তো এই এই রোদের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা তুমি বের করতে পারো কিনা। সেটা কত, সেটা মনে করো I1। তো I1 ইকুয়াল টু কত বলো তো, আমরা ওহমের সূত্র জানি না যে I ইকুয়াল টু কত, ভি ভাগ আর। তো সার্কিটের প্রত্যেকে কিন্তু ওহমের সূত্র মেনে চলবে, তাহলে এই রোধটা ওহমের সূত্র মেনে চলবে। তাহলে এই রোধের যেই কারেন্ট, সেই কারেন্ট ইকুয়াল টু হচ্ছে এই রোধের যেই বিভব, সেই বিভব ভাগ হচ্ছে ওই রোধের যেই রোধ, সেই রোধ। তাহলে ওই রোধের মান কত, R1। এইটাই হচ্ছে কি, এই যে এই রোধের হচ্ছে বিভবের, এই রোধের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান I1 ইকুয়াল টু কত, ভি ভাগ R1। তাহলে এখন বলো তো এই যে R1 তো তুমি তো জানো এই রোধের মান R1, কিন্তু তুমি কি এইখানকার বিভব কত সেই বিভবটা কি জানো? এই বিভবটা তোমাকে বের করতে হবে। এই বিভবটা কোন বিভব বলো তো? এই বিভবটা হচ্ছে এই দুই প্রান্তের বিভব, মানে এই যে সমান্তরালে যারা আছে এই সমান্তরাল রোধগুলোর দুই প্রান্তের কি, দুই প্রান্তের যেই বিভব সেইটা। যেহেতু এখানে অন্য কোনো আর কোনো রোধ নেই, তাহলে এইখানে এই বিভব বলতে মূলত হচ্ছে এই যে মোট যেই বিভব সেই বিভব, যেহেতু অন্য কোনো বিভব নেই, মানে অন্য কোনো যেহেতু আর রোধ নেই, তার মানে অন্য কোনো জায়গা বিভব হারাচ্ছে না, সব বিভব এইখানেই হারাচ্ছে, এই তিনটার ভিতরেই হারাচ্ছে। তাহলে আমি ধরে নিই যে এইখানে যত বিভব হারাচ্ছে ওই পুরোটা বিভব এই এই মোট বিভবের সমান। মোট বিভব কত, এই যে ব্যাটারির যেই বিভব সেইটা, তাহলে ব্যাটারি বিভব কত, ভি। এইবার এই যদি মোট বিভব যদি আমার কথার কথা না দেওয়া থাকে, যদি দেওয়া থাকে তাহলে আমি এখানে বসাই দিলে কিন্তু আমি এর ভিতরে কারেন্ট কত পেয়ে যাচ্ছি, আর যদি না দেওয়া থাকে তাহলে এই মোট বিভব কত আমি বের করতে পারবো না। অবশ্যই, কারণ এই যে ওহমের সূত্র সব জায়গায় খাটে, ওহমের সূত্র আমি জানি কি I ইকুয়াল টু কত, ভি ভাগ আর। তাহলে মানে এই সার্কিটের সব জায়গায় তো ওহমের সূত্র খাটবে। তাহলে আমি লিখতে পারি না যে মোট বিভব ভি ইকুয়াল টু হচ্ছে, যেহেতু মোট বিভব বের করব, তাহলে মোট বিভব ইকুয়াল টু হচ্ছে টোটাল কারেন্ট, মানে মোট কারেন্ট ইনটু হচ্ছে কত, ভি ইকুয়াল টু কত, I আর না। তাহলে এখানে হচ্ছে টোটাল রোধ। তাহলে দেখো টোটাল কারেন্টের সাথে আমি যদি টোটাল রোধ বা টোটাল যে তুল্য রোধ সেটা যদি গুণ করি, তাহলে আমি কি পাবো, ওই যে টোটাল যে বিভব সেইটা পাবো, ঠিক আছে, অর্থাৎ ভিটি টোটাল বিভব পাবো। এখন টোটাল বিভব এই ভি এর জায়গায় আমি যদি এই মানটা বসাই দিই, তাহলে কি পাচ্ছি দেখো তো, I1 ইকুয়াল টু হচ্ছে কত, আইটি বলতে কি টোটাল কারেন্ট ইনটু কত, ইনটু হচ্ছে REQ ভাগ কত, ভাগ হচ্ছে R1। এখন দেখো তো আমি এই যে এইভাবে সাজাই লিখতে পারি না, REQ ভাগ R1 এক জায়গায় লিখলাম, এই যে REQ ভাগ R1 একসাথে লিখলাম, আর আইটিটা তার সাথে কি লিখলাম, এই যে গুণ আকারে লিখে দিলাম। তাহলে দেখো তো সূত্র কিন্তু কি, সূত্র কিন্তু তুমি এই বেসিক থেকে বের করতে পারবা, সূত্র কিন্তু আহামরি কিছুই না। আশা করি সূত্রটা সবার ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, এখন কথা হচ্ছে যদি এই যে দেখো, এই যে যেমন দেখো I1 এর ক্ষেত্রে এরা বের করে দেখাইছে, I2 এর ক্ষেত্রে বের করে দেখাইছে, এত সহজ। তুমি এখানে I1 এর সমান যদি এত হয়, তাহলে I2 ইকুয়াল টু কত হবে, I2 ইকুয়াল টু হবে কত, I2 ইকুয়াল টু হচ্ছে REQ ভাগ হচ্ছে কত, R2 ইনটু কত, এই যে টোটাল কারেন্ট IT। ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, মানে কোনো কিছুর ভিতর দিয়ে কত, মূলত হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র অ্যাপ্লাই করেই তুমি সব বের করতে পারবা, কারেন্ট ডিভাইডার রুল বলো আর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল বলো, পুরোটাই দেখতে পারবা। আচ্ছা দেখো এইখানে হচ্ছে একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা তোমরা করে ফেলো, ওই যে যা আমরা শিখালাম সেইখান থেকে আছে। তারপরে এই দেখো শ্রেণী এবং সমবায়, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সময়ের ভিতরে যে পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলো এখানে এক নজরে দেওয়া আছে, এক নজরে এই পার্থক্যগুলো দেখে নিও। এই যে যা যা আমরা শিখে আছি সেই কথাগুলো এইখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখো আরেকটা এই যে কথা, রোধের যোগফল, দেখো এই তুল্য রোধটা বৃহত্তম রোধের চেয়ে কি হয়, বড় হয়, আর সমান্তরালের ক্ষেত্রে তুল্য রোধটা ওই ক্ষুদ্রতম রোধের থেকে ছোট হয়, যেটা একটু আগে কিন্তু বলে আসছি, তাই না? এই আর কি। তারপরে কি, এই যে শর্ট সার্কিট কি জিনিস, দেখো শর্ট সার্কিট কি জিনিস, শর্ট সার্কিটটা খুবই মানে একটা জিনিস, বর্তনীতে যদি শর্ট সার্কিট থাকে তাহলে তুমি সহজেই ওই শর্ট সার্কিট যে অংশটা কভার করছে ওই অংশটা বাদ দিয়ে দিতে পারবা। যেমন এইখানে দেখো, এইখানে দেখো এই যে এই অংশটা, এখানে একটা তার যুক্ত আছে, এখানে একটা তার যুক্ত আছে, কিন্তু এই তারে কোনো রোধ নেই। এখন বলো তো কারেন্ট যদি এই পাশ দিয়ে আসে, এসে দেখবে যে ওর সামনে কয়টা পথ, তিনটা পথ, এই দুইটাতে কি আছে, এই দুইটাতে কিন্তু বাধা আছে, কিন্তু এইখানে কি কোনো বাধা আছে, এখানে কোনো বাধা নেই, তাহলে ওই দুইটার ভিতর দিয়ে যেতে চাবে না, ওই দুইটার ভিতর দিয়ে যাবে না, ও ফাঁকা দিয়ে চলে আসবে। আর যখন এই যে ফাঁকা দিয়ে রাস্তা যে শর্টকাটে চলে আসলো, এই যে রোধ যে সার্কিট রোধ যে ব্যবহার করলো না, এইটাকে বলা হয় শর্ট সার্কিট। মানে কারেন্ট এই পথ পারি না দিয়ে সহজেই চলে আসলো,
এইটাকে বলা মানে এই রোধ ব্যবহার না করে যে সহজে চলে আসলো এটাকে বলা হয় শর্ট সার্কিট। একটা কথা মাথায় রাখবে, তুমি যখন একটা সার্কিট সলভ করবে বা একটা সার্কিটের তুল্য রোধ বের করবে, তখন যদি কোনো অংশে এরকম শর্ট সার্কিট থাকে তাহলে তুল্য রোধ বের করার সময় ওই সমস্ত রোধকে ওই তুল্য রোধের ভিতর কাউন্ট করবে না। কেন? কারণ তুমি রোধ হিসাবে তাকেই কাউন্ট করবে যখন ওই রোধের ভিতর দিয়ে কারেন্ট যাবে। কোন রোধের ভিতর দিয়ে যদি কারেন্ট না যায় তাহলে তাকে আমি তুল্য রোধের সময় হিসাবে আনবো না। এই কথাটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে সমান্তরালে যদি দেখো সমান্তরালে যদি শর্ট সার্কিট হয় তাহলে একটার ভিতর দিয়েও কি যায় না, একটার ভিতর দিয়েও কারেন্ট যায় না, সবগুলোই বাদ, মানে এখানে কোনো রোধই নেই। বুঝাইতে পারছি? তাহলে শর্ট পথের রোধ কত? 0। এই দেখো সমান্তরালের ক্ষেত্রে রোধ শর্ট সার্কিট হলে কত হয়? রোধ 0 হয়। বুঝতে পারছি? কারণ কি ওই সম্পূর্ণ কারেন্ট ওই শর্ট পথ ব্যবহার করে অন্য শাখায় কারেন্ট হচ্ছে গিয়ে কি করে, অন্য শাখায় যায় না, ওই শর্ট পথ ব্যবহার করে চলে যায়। বুঝতে পারছি? তাহলে সমান্তরাল অংশের তুল্য রোধ কত হয়? ওই যেটুক অংশে সমান্তরাল থাকে ওইটুক অংশের কি, ওইটুক অংশের রোধ হচ্ছে 0 হয়, কারণ ওর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে না। আর শর্ট পথ যার ভিতর দিয়ে কারেন্ট যায় না ওইটাকে আমরা রোধ হিসাবে কি করি না, কাউন্ট করি না। এখন শ্রেণীর ক্ষেত্রে যদি শর্ট সার্কিট হয় তাহলে কি হবে? দেখো শ্রেণীর ক্ষেত্রে শর্ট সার্কিট হইলে শুধুমাত্র যেই রোধের কাছে শর্ট সার্কিট আছে ওই রোধটা বাদ পড়বে। কারণ দেখো এইখানে যদি একটা অতিরিক্ত একটা তার যদি এইভাবে থাকে যেটার কোনো রোধ নেই, তাহলে কারেন্ট কি করবে, এই রাস্তায় গিয়ে দেখবে এখানে বাধা আছে এখানে বাধা নেই, তাহলে এই পাশ দিয়ে চলে আসবে, এই রোধের ভিতর যাবে না। যেহেতু শুধুমাত্র এই রোধটা বাদ পড়তেছে তাহলে আমি তুল্য রোধ বের করার সময় এই রোধটাকে কাউন্ট করব না, কাউন্ট করব শুধু যাদের ভিতর দিয়ে কি যাবে, কারেন্ট যাবে তাকে। বুঝতে পারছি? তাহলে শ্রেণীর ক্ষেত্রে শুধুমাত্র যার শর্ট সার্কিট হচ্ছে, যেই রোধটা শর্ট সার্কিট হচ্ছে সে বাদ পড়ে, আর সমান্তরালের ক্ষেত্রে যতগুলো সমান্তরালে যুক্ত থাকে সবাই বাদ। ঠিক আছে? আচ্ছা, এখন তার মানে আমি কি বুঝলাম, যে এই শ্রেণীতে থাকলে এইটার ভিতর দিয়ে কোনো, যেহেতু এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে না সেহেতু ওর ভিতরে কোনো ভোল্টেজও ড্রপ হবে না, কারেন্ট যাচ্ছে না তো ভোল্টেজ ড্রপ হওয়ার কোনো প্রয়োজন আছে নাই। ঠিক আছে? আর এই ক্ষেত্রে দেখো তুল্য রোধটা কমে যায়, কেন? কারণ এইটাকে তুমি তো রোধ থেকে বাদই দিয়ে দিচ্ছ, যেহেতু ওর ভিতরে কারেন্ট যাচ্ছে না ওকে তো আর হিসাবে রাখতেছো না। তাহলে এখন এই সার্কিটে মূলত 3টা রোধ নেই, সার্কিটে মূলত রোধ কয়টা? এই সার্কিটে রোধ মূলত হচ্ছে 2টা। বুঝাইতে পারছি? তাহলে এইখানে যদি এই রোধের মান যদি 5 হইতো, এই রোধের মান যদি 6 হইতো, আর এই রোধটার মান যদি 7 হইতো, তাহলে তুল্য রোধ এখানে কত হবে বলতো? তুল্য রোধ হবে হচ্ছে 11। কেন? এই 7 বাদ পড়লো কেন? কারণ ওই 7 হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিট হলে ওর ভিতরে কারেন্ট যায় না, সেহেতু তুল্য রোধ হিসাব করার সময় ওকে আমি কাউন্টও করব না। বুঝাইতে পারছি? ওকে, দেখো এবার আমরা একটা মিক্সড সার্কিট নিয়েছি। এখানে দেখো এই দুইটা আছে কি শ্রেণীতে, আর এই দুইটার সাথে এই কি আছে, সমান্তরালে আছে। তাহলে এখানে শ্রেণী সমান্তরাল দুইটাই আছে। এই ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে এইটার কারেন্ট, এইটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে বের করো, বা এইটার ভিতরের বিভব পার্থক্য কত বের করো, পারবে না? পারবে কি পারবে না? হিসাব করে করে করবে। দেখো এই যে এই 10 এইখানে 5 এই দুইটার সাথে কি সমান্তরাল, তাহলে 5 মিলে মোট কত হয়? 10 হয়। তাহলে এই 10 মূলত এইখানে 10-এর সাথে কি সমান্তরাল। তাহলে ওইভাবে হিসাব করে করে করবে। ঠিক আছে? আশা করি পারবে। মিক্স থাকলেও ওই একই নিয়ম। ঠিক আছে? এই যে তুল্য রোধ কত হবে, তুল্য রোধ বের করো তো। এখানে 5 কত? 10 আর 10 কি আছে? সমান্তরালে আছে। তাহলে কি তুল্য রোধ কত হবে? পারবে, আশা করি পারবে এটা। তাহলে মিক্স মূলত ওই দুইটা মিলেই, মানে দুইটা একসাথে থাকে এই আর কি। এই দেখো পরের স্লাইডে ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে, পরে এইটা হচ্ছে দেখে নিতে পারো যদি এটা সলভ করতে না পারো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি কি মূল মন্ত্র শিখলাম? শ্রেণী সমবায় শিখেছি, সমান্তরাল সমবায় শিখেছি, ভোল্টেজ ডিভাইডার, তারপরে কারেন্ট ডিভাইডার, শর্ট সার্কিট, সবগুলোই শিখে ফেলেছি। এই তো, তাহলে তো আমরা তুল্য সার্কিট তো অনেক কিছু শিখে ফেলেছি। এখন তোমাদের এইগুলো হচ্ছে বাড়ির কাজ। ঠিক আছে? বাড়ির কাজ, এই মানে বাড়ির কাজ বলতে এইগুলো তুমি সলভ করবা। এখানে যে প্রশ্নগুলো আছে এইগুলো তোমার কাজ, এগুলো সলভ করবে। ঠিক আছে? ওকে, নেক্সট ক্লাস আমরা কি করব নেক্সট ক্লাসে?